মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান ছাড়লেন আইএইএর পরিদর্শকেরা। এবারে থাকছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেওয়া যাবে না, ইইউকে চীনের কড়া বার্তা। আরও জানাবো ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। এদিকে আগেই বিচার ও সংস্কার তারপর নির্বাচন, জানালো নাহিদ ইসলাম। সব শেষে জানিয়ে দিব ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি, জানালো ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান ছাড়লেন আইএইএর পরিদর্শকেরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর ইরান ছেড়েছেন একদল পরিদর্শক। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইএইএ বলেছে তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলছেন এই সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা খুবই জরুরি। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল শেরদার বলেছেন, ঠিক কতজন আইএইএর কর্মী ইরান ছেড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মতে এ সংস্থাটির কর্তৃপক্ষ যেভাবে বলছে তাতে বোঝা যাচ্ছে না যে সবাই, নাকি কয়েকজন ইরান ছেড়েছেন। তবে শেরদারের ধারণা কিছু পরিদর্শক এখনও ইরানে আছেন। এই সংবাদদাতা বলেন, তারা উড়োজাহাজে চড়েননি, সড়ক পথে হয়তো গতকাল বা এর আগের দিন আর্মেনিয়ায় গেছেন, তারপর তারা ভিয়েনায় পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেওয়া যাবে না, ইইউকে চীনের কড়া বার্তা। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। এক ব্যতিক্রমী ও সরাসরি মন্তব্যে বেইজিং জানিয়েছে, রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে, যা তারা কোনোভাবেই চায় না। চলমান এই যুদ্ধ নিয়ে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানে থাকলেও সম্প্রতি ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালস এর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে এ কড়া বার্তা দেওয়া হয়েছে। এ বৈঠক সম্পর্কে অবহিত এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এ সংবাদ মাধ্যমটি জানায়, ওয়াং ই জোর দিয়ে বলছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী তিনি আশঙ্কা প্রকাশ করেন। এর ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়ছে। দ্রুত এ দাবানল 70,000 থেকে 800 একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়া ফায়ার হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন এ খবর জানিয়েছে বলে নিশ্চিত করছে সিবিএস নিউজ। ক্যাল ফায়ার জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল পর্যন্ত দাবানলের 10% নিয়ন্ত্রণে আনা হয়েছে। মধ্য ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে বুধবার দাবানলের সূত্রপাত হয়। এ আগুনে লস অ্যাঞ্জেলস থেকে প্রায় 100 মাইল দূরে স্যান লুইস অবিস্পো এলাকায় ঘরবাড়ি ছেড়ে যাওয়ার সতর্ক বার্তার পাশাপাশি মহাসড়ক বন্ধের আদেশ দেওয়া হয়। কান কাউন্টিতে বিভিন্ন স্তরে নিরাপদে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, জানালো নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকারই নয়, যেই সরকারি ক্ষমতা আসুক এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি।
যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে এবং জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কি কি সংস্কার লাগবে সেই কথা থাকবে। আমরা এই দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত 1 বছর দেশে অনেক কিছু হয়েছে, আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, আরও আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল, আমরা যেটা পারিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার। ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি জানালো ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মতি হয়নি। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেওয়া হয়েছে, তবে ইরান তা অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও জানান, তিনি সোমবার হোয়াইট হাউসে আসন্ন বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যু নিয়ে আলোচনা করবেন। এর আগে গত বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্য দিয়ে আইএইএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করে ইরান। গত মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দেয়। তাদের অভিযোগ, আন্তর্জাতিক এই সংস্থাটি পশ্চিমা দেশগুলোর পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিমান হামলার পক্ষে যৌক্তিকতা তুলে ধরছে। এর একদিন আগে আইএইএর পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনার পক্ষে ভোট দেয়। পাকিস্তানে ভবন ধসে নিহত 16। পাকিস্তানে একটি বহুতল ভবন ধসে অন্তত 16 জন নিহত হয়েছে, আহত হয়েছে 8 জন। গতকাল শুক্রবার এই ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে করাচির দরিদ্র লিয়ারি এলাকায় 5তলা ভবন ধসের ঘটনা ঘটে। এলাকাটি এক সময় দলবদ্ধ সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হতো। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ বলেন, এই ভবনটিতে প্রায় 100 লোক বাস করত বলে জানা গেছে। এই ভবনটির বাসিন্দা শঙ্কর কামহো বলেন, প্রায় 20টি পরিবার ভবনে বাস করছে। এই ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না। তিনি ঘটনাস্থল থেকে বলেন, ফোনে আমার স্ত্রী আমাকে ভবনটিতে ফাটল ধরার কথা জানালে আমি তাকে অবিলম্বে ভবন থেকে বেরিয়ে যেতে বলি। শঙ্কর আরও বলেন, আমার স্ত্রী প্রতিবেশীদের এ বিষয়ে সতর্ক করছিলেন, কিন্তু তখন এক নারী তাকে বলেছিলেন যে এই ভবনটি কমপক্ষে আরও 10 বছর টিকে থাকবে। তিনি আরও বলেন, আমার স্ত্রী আমাদের মেয়েকে নিয়ে ভবন থেকে বের হয়ে আসেন। প্রায় 20 মিনিট পর ভবনটি ধসে পড়ে।